আপনাদের মনে আছে যে ওয়াকাফ নিয়ে পশ্চিমবাংলায় ওয়াকাফ আইনকে কি বলেছিল? ওটা তো বলেছিল লাগু হতে দেবে না, মানে ইমপ্লিমেন্ট হতে দেবে না, বাস্তবায়ন হতে দেবে না। এটা বলে কি করলো? আন্দোলনের দানাকে বাঁধতে দিল না। পশ্চিমবাংলার মাটি আন্দোলনের মাটি, পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি, পশ্চিমবাংলার মাটি ভারতকে পথ দেখায়। সেই মাটিতে আন্দোলনকে আপনার দানা বাঁধতে দিল না মমতা ব্যানার্জি। কিভাবে? তিনি ঘোষণা করে দিলেন যে পশ্চিমবাংলায় হবে না, কি বলে, এসআইআর নাই, ওয়াকাফ। এইদিকে লাগাও, এদিকে তাকাও। পশ্চিমবাংলায় কি বললো? ওয়াকাফ আইন বলবৎ হতে দেবে না, ইমপ্লিমেন্ট হতে দেবে না। এটা বলে কি সর্বনাশ করলো? পশ্চিমবাংলায় যে ওয়াকাফ নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছিল ওটাকে ধ্বংস করে দিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আজকে অবাক হচ্ছি। আপনারা অবাক হচ্ছেন কি বলতে পারবো না। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কেন আটকাচ্ছিল আপনাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জির সাথে নিশ্চিতভাবে এই রাজারহাট নিউ টাউনের এমএলএ, রাজারহাট নিউ টাউন থেকে জিতেছে এমপি, যিনি বারাসাতের লোকসভা কেন্দ্রে। আমি তাদেরকেও জানতে চাই আপনাদের অবস্থান কি ওয়াকাফ নিয়ে। আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। আপনার নেত্রী আরএসএসের কথা শুনে, আপনার নেত্রী আরএসএসের কথা শুনে, বিজেপির কথা শুনে ওয়াকাফ আন্দোলনকে ধ্বংস করেছে। আমি যতটুকু জানি যে রাজারহাট নিউ টাউনের বিধায়ক যিনি বর্তমানে আছেন, মন্দের তিনি ভালো, তাই তার অবস্থাটাও তাকে ক্লিয়ার করতে হবে। আর যে সব্যসাচী বলে যে নেতাটা আছে, ওকে 2 নম্বরই 3 নম্বরই বললেও কম হয়ে যাবে, ও 100 নম্বরই নেতা। কারণ আমি বলে যাচ্ছি এখান থেকে, আপনারা জানেন ও ধান্দাবাজি নেতা। এখান থেকে বলে যাচ্ছি, ওই ধান্দাবাজি নেতা এই জন্যই 2021 সালে ও বিজেপিতে গিয়েছিল। বিজেপিতে যাওয়ার পরে এই মোহাম্মদপুরের মানুষদেরকে, এই চাঁদপুরের মানুষদেরকে ও ঘুষপেটিয়া বলেছিল, অবৈধ নাগরিক বলেছিল। এই চাঁদপুরের মানুষকে সিএ করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, এনআরসি করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, তাদের সাথে হাত মিলিয়েছিল। ও ধান্দাবাজ ছাড়া আর কিছু। কারো রাগ হচ্ছে নাকি? এমএলএ এমপি কেউ ছাড় পাবে না ভাই। কারো রাগ হলে না কিচ্ছু আমার করার নাই। তখন মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলেছিল, মানে কত বড় হিংসা মনের মধ্যে ছিল, কত বড় নিকৃষ্ট পরিচয়ের দিয়েছিল। যতদিন মমতা ব্যানার্জি দলে ছিল দিদি দিদি দিদি, আর যেই বিজেপিতে গেল তখন মমতা বেগম হয়ে গেল। ও আবার লাভ মেরে এসেছে, এখন মমতা ওনার কি হলো, মা হয়ে গেল না। এই জবাব ওদেরকে দিতে হবে, এই ধান্দাবাজগুলোকে, এই ধান্দাবাজগুলোকে জবাব দিতে হবে। এই রাজারহাটে বলে যাচ্ছি, কেউ যদি মনে করে কারো পৈতৃক সম্পত্তি রাজারহাটটা, তাদের জানিয়ে দিতে চাই, তোমার গুন্ডা মস্তানার পুলিশের একটা অংশকে নিয়ে যদি মনে করো রাজারহাটকে তুমি দামিয়ে রাখবে, অত সহজ নয়। অনেক হয়েছে রাজারহাটের মানুষের সাথে অন্যায়, অনেক হয়েছে, আর অন্যায় হবে না। রাজারহাটের মানুষ মাথা তুলে থাকবে। আপনি মাননীয় পশ্চিমবাংলার মসনদে আছেন, আপনার দরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করা। তার পরিবর্তে আপনি ধর্মস্থান তৈরি করে যাচ্ছেন, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের করছেন বলে আমি বিরোধিতা করব না। আপনি যদি মসজিদ করেন তারও আমি বিরোধিতা করব, কারণ সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের রুজি রুটি কীভাবে বৃদ্ধি হবে তার ব্যবস্থা করা। মন্দির মসজিদে যারা যাচ্ছে তারা অসুস্থ হলে কীভাবে চিকিৎসা পরিষেবা ফ্রিতে পাবে তার ব্যবস্থা করা। সরকারের কাজ হচ্ছে এই মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের পরিবারের বাচ্চাগুলো স্কুলে গিয়ে বিনামূল্যে যাতে সঠিক শিক্ষা পায় তার ব্যবস্থা করা। সুতরাং আপনি মন্দির করেছেন বলে আপনার আমি বিরোধিতা করছি এরকম ব্যাপার নয়। আপনি মসজিদ করলেও আপনারও বিরোধিতা আমি একইভাবে করব। আপনি গির্জা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। আপনি গুরুদুয়ারা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। ধর্মপ্রাণ মানুষ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা যার যেটা ইচ্ছা করবে, ওতে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ নাগরিককে ভালো রাখা, নাগরিকের লাইফস্টাইলের আপগ্রেড করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কি দেখছি, সরকার শুধু মন্দির তৈরি করতে ব্যস্ত। বিজেপির সাথে তাল মিলাচ্ছে, কম্পিটিশানে যাচ্ছে, কে কত বড় মন্দির তৈরি করতে পারে, কে কত মন্দির তৈরি করতে পারে। আমি রিসেন্ট খবর পাচ্ছি এই রাজারহাট নিউ টাউন এলাকায়, যেটা আপনাদের পূর্বপুরুষের জমি ছিল, যেটাকে অ্যাকোয়ার করা হয়েছিল, আপনারা দিয়েছিলেন সুন্দর একটা শহর তৈরি হবে, স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে, হেলথ ডিপার্টমেন্টের জায়গা, যেটার আজকের বাজার মূল্য প্রায় 1100 কোটি টাকা। ওই টাকা
দিয়ে নাকি এখানে মমতা ব্যানার্জি হিন্দুত্বের পলিটিক্স করার জন্য, হিন্দু ভাইদেরকে মন খুশি করার জন্য, হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য নাকি একটা দুর্গ অঙ্গন করছে। মুসলমানদের ভোট তো বিজেপির ভয় দেখিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। এখন দরকার কি? আমার কিছু হিন্দু ভাইদের ভোট, তাহলে বাজি মাত হয়ে যাবে। সেই জন্য কী করছে আপনার 400 কোটির ওপরে জগন্নাথ ধাম, 25 একর জায়গা আপনার এতে দার্জিলিংয়ে, আবার এখানে হচ্ছে আগামী দিনে অনেক জায়গায় হয়তো করতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে, যেটা হেলথের জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল হেলথ ডিপার্টমেন্টকে, সেই জায়গাতে উনি করছে 1 নম্বর। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আপনারা অবাক হবেন, আপনাদের এলাকারই ঘটনা, যে আমি এসেছিলাম ছাপনাতে নাকি ছাতনা পাথরঘাটাতে প্রথম মসজিদের জায়গাটা দখল করার চেষ্টা করেছিল। আমি এসে পৌঁছে গেছিলাম, যেটা মসজিদ অলরেডি আছে, এসে পৌঁছেছিলাম, ওটা বিধানসভায় তুলেছিলাম, ওই জায়গাটাতে আর নজর দেয়নি। এরপরে মসজিদের জায়গাটাতেও হিটকো দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। অবাক হওয়ার কাণ্ড তো নয়, তো আর কি বলবো। যেখানে মমতা ব্যানার্জি 1100 কোটি টাকার প্রপার্টি এ মন্দিরের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর সেখানে মসজিদের জায়গা মমতা ব্যানার্জির হাতের মাধ্যমে চুরি হয়ে যাচ্ছে। তাই আমি বলে দিতে চাই মমতা ব্যানার্জিকে, আপনি সরকারে আছেন, রাজধর্ম পালন করুন। আপনি কোনো নির্দিষ্ট ধর্মের মন্ত্রী নয়, নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটে আপনি নির্বাচিত হননি, বৈশিষ্ট্যও নয়। আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। আপনার কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। ওই 1100 কোটি টাকার প্রপার্টিতে ওখানে যদি আপনি একটা ভেলোরের মতো হসপিটাল তৈরি করতেন, বা কলকাতার আরজি করের মতো স্টার হসপিটাল তৈরি করেন, তাহলে এখানে উত্তর 24 পরগনা জেলার মানুষ ওখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসাটা পেত, সঠিক চিকিৎসা পেত। তার পরিবর্তে আপনি মানুষকে ধর্মীয় রাজনীতির আফিন খাওয়ানোর চেষ্টা করছেন, ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করছেন। আপনাকে আমরা হুঁশিয়ার দিতে চাই, হ্যাঁ, আপনাকে আমরা সতর্ক করছি, যদি কোনো মসজিদের জায়গা 1 ইঞ্চি আপনি অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করেন, আপনার মাথায় রাখবেন 2021 সালের আগে অনেক নোংরামি করেছেন। 2021-এর পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে মন্দিরের জায়গা বাঁচানোর জন্য, মসজিদের জায়গা বাঁচানোর জন্য, গুরুদুয়ারার জায়গা বাঁচানোর জন্য, জাহের থানের জায়গা বাঁচানোর জন্য। কেউ আগিয়ে আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগিয়ে আসবে, খামচিহ্ন আগিয়ে আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, সামনে থেকে লড়াই করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই জমিগুলো উদ্ধার করবে। এর একদিকে মুসলমানকে ভালোবেসে তো অবাক, একদম হার্টফেল হয়ে যাচ্ছে। একটা রাজারহাট নিউ টাউনে একটা মসজিদ আছে নামাজ পড়ার মতো, মেন জায়গাতে, সেক্টর 5 এলাকাতে। বলুন, তাহলে যদি সত্যিকারের অর্থে আপনাকে ভালোবাসতে একটা জায়গা দিত, উল্টে আপনার জায়গা কেড়ে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আপনাদের বলি, এটা আমি আপনাকে উস্কাচ্ছি না ভাই, আমি উস্কানোর পক্ষে নয়। আপনারা জানবেন, আমার পাস্ট রেকর্ড জানতে হবে, আইএসএফের পাস্ট রেকর্ড জানতে হবে। দিনাজপুরের চোপড়া বিধানসভা, ওখানে আদিবাসীদের 34 থেকে 40টি বাড়িকে পুকুরে আগুন লাগিয়ে দিয়েছিল, কেউ তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। খামচিহ্ন চলে গিয়েছিল, আইএসএফ চলে গিয়েছিল, আমি গিয়েছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছিলাম। শুধু দাঁড়িয়ে থাকা নয়, ওদের জাহের থানের কাছে ওদের ধর্মীয় একটি ধ্বজা আছে, সিম্বল থাকে, সেটা ওই দুষ্কৃতীরা কেটে ফেলে দিয়েছিল। বাঁশে লাগাই, বাঁশটা কেটে ফেলে দিয়েছিল। এতটাই আতঙ্কিত ছিল যে তারা নতুন করে আবার ওই বাঁশটা পোতার মতো সাহস দেখাতে পারছিল না। আমি ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওদের সাথে কথা বলেছি, খাবার ব্যবস্থা করেছি। দীর্ঘদিন ওদের খাবারের ব্যবস্থা এই খামচিহ্ন করেছিল। শুধু তাই নয়, জানিয়ে রেখে দিতে চাই আপনাদের, আজকে রাজারহাটে এসে মসজিদের জায়গার দিকে যারা আগুন তুলছে তাদের বিরুদ্ধে যেমন বলছি, ওই দিনকে আমি দাঁড়িয়ে থেকে তাদের ধর্মীয় ধ্বজা ওখানে পুঁতিয়েছি এবং বলেছিলাম, কারো সাহস থাকলে আসুক, তার হাতটাকে আমরা গুড়িয়ে দেব যদি কেউ ধর্মীয় ধ্বজার দিকে হাত বাড়ায়। তাহলে আমার কি জাত চলে গিয়েছিল নাকি? ও তখন আমি সেকুলার ছিলাম, আর এখন মসজিদের জায়গা বাঁচাবার কথা বললে আমি কমিউনাল হয়ে যাব, ওতে আমি পরোয়া করি না ভাই। আমার সামনে যে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। সেটা মন্দির হতে পারে, মসজিদের জায়গা বাঁচাতে হতে পারে, রিফিউজি ল্যান্ড বাঁচাবার কথা হতে পারে, আর জাহের থানের জায়গাও বাঁচানোর হতে পারে। কারণ আমি ইতিপূর্বে বলেছি, আমাদের লড়াই এটাই লড়াই, মসজিদের জায়গা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া। দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল হিন্দু সমাজের মানুষেরা, পূর্বপুরুষেরা,
সেই জায়গাটা ওই শাসকের আমলে লুট হয়ে যাচ্ছে। আমরা সুযোগ পেলে আমাদের যদি আমরা কাজের সুযোগ আপনারা দেন, ওই জায়গাকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে যেগুলো আছে সেগুলো তাদের হাতে তুলে দেবো। লড়াই আমাদের। আপনাদের বলুন তো আজকে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি? বিজেপির ভয় দেখানো হচ্ছে, বিজেপি চলে আসবে, তাহলে আপনার কাজ কি? বলে তৃণমূলকে ভোট দাও। আপনারা ভরসা করে দিলেন। এখন আপনারা বলেন ফায়দা পাচ্ছেন না লসে রান করছেন? একটু বলুন না গো, আপনারা সব ঝিমিয়ে আছেন কেন? ভয়ে কারো আতঙ্কে আছে নাকি? আমি একটা কথা বলবো আপনাকে, আপনারা, আমি তারপরেও বলছি, শুনছি নাকি পাথরঘাটা অঞ্চলে কোন একটা তৃণমূলের নেতা বলেছে নাকি এখানে ঢুকতে দেওয়া যাবে না। আমি আপনাদের বলে যে আমি খুব তাড়াতাড়ি পাথরঘাটাতেও আসছি, ওর কত দম আছে দেখ। কেন বলুন তো, কেন বলুন তো? আমি টিপ ধরে আসছি। আপনারা ওই বুথের নেতাকে ভয় পাচ্ছেন, ওই বুথের নেতা যে আছে সে আবার আমাকে ভয় পাচ্ছে, মানে খামচিহ্নকে ভয় পাচ্ছে। ঠিক আছে, আতঙ্কিত হচ্ছেন, তার নেত্রী খামচিহ্নর আতঙ্কে ঘুম হচ্ছে না, আপনি ভয় পাবেন কেন? আপনি তো ভয় দেখাবেন, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতন্ত্রের বাইরে একটা পা ফেললে আপনার পাশে আর আইএসএফ থাকবে না, খামচিহ্ন থাকবে না। গণতন্ত্রের মধ্যে থাকবেন, পরিসরের মধ্যে থাকবেন, সংবিধানের কাঠামোর মধ্যে থাকবেন। আমি আপনাদের বলে যাই, আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই আইএসএফ করবে, নওশাদ সিদ্দিকী করবে, বিশ্বজিৎ মাইতিরা করবে, প্রিয়াঙ্কা বর্মনরা করবে, এই নেতৃত্ব সাইফুদ্দিনরা করবে, আর আমাদের উকিল সাহেবরা করবে। কারণ আপনি সংবিধানের মধ্যে, আপনি যদি সংবিধানের বহির্ভূতে কাজ করেন, আপনার পাশে আমি থাকবো না, প্রিয়াঙ্কা থাকবে না, আমাদের পিয়ারুলও থাকবে না, আমাদের বিশ্বজিৎদাও থাকবে না। আপনি সংবিধানের মধ্যে থাকবেন, আপনার হয়ে লড়াই কিভাবে করতে হয় সেটা তো দেখতেই পাচ্ছেন নাকি? দেখতে পাচ্ছেন তো নাকি লড়াই করছি কি করছি না? তাই বন্ধুগণ, আবার আসি ফিরে, কি বলা হয়েছিল যে পশ্চিমবাংলায় এই আইনকে আমরা লাগু হতে দেব না, কিন্তু যখন আপনাকে এসআইআর এর দিকে ঠেলে দিয়েছে, এসআইআর এখন অনলাইনে চেক করতে হচ্ছে। আমি কিন্তু চেক করিনি ভাই, বিশ্বাস করুন, আমি চেক করিনি বলে আপনারা করবেন না এরকম ব্যাপার নয়, চেক করুন। এই কি আপনার নামটা আপলোড হয়েছে না হয়েছে এইসব হচ্ছে না, গল্প চলছে। আমি কি বিশ্বাস করি জানেন? আমার কাছে একটা কপি আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমি বিশ্বাসে চলি। আমার কাছে একটা কপি আছে তো নাকি? এই প্রত্যেকের বাড়িতে একটা করে গণনা কপি আছে তো? আমার আর কিচ্ছু করার দরকার নেই, নাকে তেল দিয়ে আমি ঘুমাবো। খসড়া লিস্ট 7 তারিখে পাবলিশড হবে, আমি আমার নাম থাকবে। যদি না নাম থাকে, আমার এখানে বিওলোর নাম আছে, ওই বিওলের বিরুদ্ধে আইনত লড়াই করা হবে, কোনো ছাড়ে কথা হবে না। যদি না থাকে, তাহলে এখন মরার আগে ভূত হয়ে লাভটা কি হবে? কেন আপনাকে মরার আগে ভূত করছে? কেন আপনাকে আতঙ্কে রাখা হচ্ছে? আমি অনেক আগে বলেছি, আপনি আতঙ্কিত হবেন না। আপনাকে আতঙ্কিত তৃণমূল বিজেপি মিলে করেছে, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে আপনাকে আতঙ্ক করেছে। কারণ আজকে বলুন, আপনি এসআইআর নিয়ে কথা বলবেন না, রাজ্য সরকার ওয়াকফ আইন পশ্চিমবাংলা লাগু করেছে, এর প্রতিবাদ করবেন। বলুন, এখন তো যে যার সব ঘেটে দেখছে অনলাইন থেকে, না আমার নামটা ফর্মটা সাবমিট হলো কি হলো না, হলো কি হলো, আরে হবে না কেন? প্রশ্ন এখানে আপনার হবে না কেন, এটাই আপনারা মাথা থেকে গুলিয়ে ফেলছেন। আপনার হবে না কেন এটা প্রশ্ন করুন আগে। মাস্টার কোশ্চেন পাঠিয়েছে, আমি উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি, উত্তরের একটা কপি আমার কাছে আছে। মাস্টারের এবার কাজ কী হবে? উত্তরটা আপলোড করে দেওয়া। মাস্টার যদি না উত্তর আপলোড করে, মাস্টারকে তাহলে আমরা বুঝে নেব, মাঠে ময়দানে আইনি লড়াইয়ে বুঝে নেব। আমি আপনার ওই প্রসঙ্গটাও যদি টাইম বলবো, আর নাহলে আজকে রাত্রে আমি একটা ভিডিও ছাড়বো। ওটা আমি বলছি আপনাদের, তাও কথা লোকাল মানুষদের করছে, হ্যাঁ, আর তৃণমূলের নেতাদের কাছে কিন্তু ওটা লিখছে না। তাও নাম বলে দিচ্ছি, মনীশ গুপ্তাজি, তৃণমূলের একটা নেতা না, ওনার ফর্মটা চেক করুন। ওনার ওয়ার্ডে সাধারণ ভোটারদের ডকুমেন্টস নট ভেরিফাই করছে, আর উনি যে ওয়ার্ডে থাকেন, মনীশ গুপ্তা তৃণমূলের বড় নেতা, তার ডকুমেন্টস নট ভেরিফাই, এই ডকুমেন্টস নট ভেরিফাইড লিখা নেই। তাহলে যাক, এটা নিয়ে আমি আজকে আর 2-1 দিনের মধ্যে, আজকালের মধ্যে একটা ভিডিও করবো, বিস্তারিত সেখানে বলবো। যাক, তো তাহলে এখন আমাদের কি, কেন এরকম করলো, আতঙ্কের পরিবেশ করলো?
এখন আপনি ভাবছেন আপনার এসআইআর এর ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, আর উল্টো দিকে মসজিদের জায়গা কেড়ে নেবে কি নেবে না, তাহলে আন্দোলনটা ভাগ হয়ে গেল না? এটা চক্রান্তটা কে করলো? মমতা ব্যানার্জি যদি এই আইনটা মেনে নেয়, আজকের আইন তো নয়, আইন তো প্রায় 6-8 মাস আগে হয়েছে ভাই, তাহলে তখন মানলো না কেন? ঠিক সময় বিজেপির সাথে আলোচনা করে, মিটিং করে, এসআইআর এর আবহ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। তো এখন সময় আছে, এখনো সময় আছে। আপনাদের বলে যায়, আপনার যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, মাগবারাটা এখনো যদি বাঁচাতে চান, এখনো সময় আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াই করুন। আর আপনাদের মসজিদে যে নামাজটা পড়ছেন, মাদ্রাসাটা যে ওয়াকাফের এখনো আছে, ঈদগাহটা যে এখনো আছে, কোনো মমতা ব্যানার্জির অবদান নয়, এই কোনো ওই 2 নম্বরই নেতাটা সব্যসাচীর আবেদন নয়। সেইটা যদি অবদান থাকে, সেটা নওশাদ সিদ্দিকীদের মতো কিছু লোকের অবদান আছে, যারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। এই বিশ্বজিৎ দাদের মতো কিছু লোকের অবদান আছে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি যে ওয়াকফ সম্পত্তিটা এখনো কিছু বেঁচে আছে, তার অবদান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নাই। আর ওইটা 2 নম্বরের নেতাটার নাম কি গো? ভয় খেচ্ছেন নাকি? এই 2 নম্বরের নেতাটার নাম একটু বলুন, একটু জোরে শুনতে চাই, আর একটু জোরে শুনতে চাই। চিটিং মাস্টার, ওকে আমি চিটিং মাস্টার কিছু মনে করি না। ও আমি শুধু ওর বক্তব্যের ক্লিপটা আমাকে রাখা আছে। ওর যখন কত বড় অসভ্য, কত বড় বর্বর বলে যাচ্ছি, ওর যদি ভক্তরা আমার বক্তব্যটা শুনে, যাও রাজারহাটে গিয়ে আমার নামে একটা মামলা করে আসো, তোমার নেতা আমার কিচ্ছু করতে পারবে না বলে যাচ্ছে এখানে। বর্বরই বলছি আমি। ওই সব্যসাচীর যে বর্বরটা যখন বিজেপি ঝান্ডা ধরলো, তখন আপনাকে আমাকে কি ভাষায় কথা বলেছে, যার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, যে হেজাব পরে তাকে নিয়ে কতটা খিল্লি করেছে ওই বর্বরটা। আপনাকে আমাকে মমতা ব্যানার্জি কিছু দেয়নি, কিন্তু মিথ্যাচার করেছে, সেই জন্য ওকে বেগম বলে সম্বোধন করছে। মানে মুসলমানদেরকে একটু নাকি উপকার করে মমতা, কিন্তু উপকার করে না, অপকার করে। তাহলে কত বড় ও বর্বর বুঝতে পেরেছেন? ও এখন আবার ভালো শাস্তে যাচ্ছে। ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। আর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কত বড় এরা বিহায়া, নির্লজ্জ, যে মমতা ব্যানার্জিকে বেগম বলেছে তাকে আবার দায়িত্ব দিয়েছে। মানে আপনি তৃণমূলের বড়দার পদ পাবেন, একবার বিজেপি থেকে ঘুরে আসুন। কারণ রাগ হচ্ছে না কি গো? রাগ যাদের হয় তাদের বলবো রাগ করে লাভ নেই, এটা গিয়ে আপনাদের নেতাকে শোনান। মাইকের আওয়াজ আচ্ছা যাচ্ছে তো? কারো যদি রাগ হয়, তাকে বলবো গিয়ে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আপনার নেতা যদি পারে করতে বলুন, নেতাকে বলুন। নেতার নাম ধরে বলছি তো, কার নাম ধরে বলছি? হ্যাঁ, ওই জানোয়ার। কেন বললাম কথা? কেন বললাম? আমি কিন্তু বলি না। এখন মুসলমান শাস্ত্রে এখন মাথায় টুপি দিবে মুসলমান, আর আপনারাও আছেন সব। কি বলবো? হ্যাঁ, আমি আমার পরোয়া করি না ওসব। কি বলছি বুঝতে পেরেছেন? তা আপনাদেরকে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। কার হাত ধরছেন? মধ্যিখানে হাত ছেড়ে চলে যাবে না তো। এখন বলেন মসজিদের জায়গাগুলো কি হবে, এখন মাদ্রাসার জায়গাটা কি হবে, এখন ওয়াকফ প্রপার্টি কি হবে? আচ্ছা, আমি যে জানোয়ার বললাম, এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ভাই। নির্লজ্জ, বেহায়া, প্রতারক, ধান্দাবাজ, চিটিংবাজ, জানোয়ার শব্দটাকে আমি প্রত্যাহার করে নিলাম। এটা আমি প্রত্যাহার করে নিলাম। তো আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা এবার কি করবেন বলুন? ভরসা করেছিলেন তো মমতা ব্যানার্জি আছে, কিচ্ছু হবে না। সেই মমতা ব্যানার্জি মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টাল মিনিস্টার, তিনি আছেন, কিচ্ছু হবে না। এবার বলুন কি করবেন? বলুন এবার কি করবেন? মাছ দরিয়াই তো ছেড়ে দিয়েছে আপনাকে এনে ভাই। কি গো, এবার বলেন কি করবেন? মাছ দরিয়ায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এটা প্রতিটা ক্ষেত্রে আপনাদের মাছ দরিয়ায় এনে ছেড়ে দেয়। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য, আপনি কিন্তু নিজের হাত এখন বেঁধে ফেলেছেন নিজে। যখন ভোটের সময় আছে তখন সব ভুলে যান। 500 টাকা দিক আর বিজেপি আসছে, এই ভয়েতে আপনার এই ভয়েই মানে এই মোটিভ চালাই,
এই মানে এই পাড়ায় পাড়ায় এই আওয়াজ স্লোগান তুলে দেয়, আপনি ভাবেন বিজেপিকে আটকাতে হবে। আমার বক্তব্য, বিজেপিকে আটকাবেন, তৃণমূলেরকে আটকাবেন, না আরএসএসকে আটকাবেন? বলুন আপনার, না ফ্যাসিস্টদেরকে আটকাবেন, কোনটা করবেন? আমার বক্তব্য একদম সরাসরি, আরএসএসকে আটকাতে হবে, ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদেরকে আটকাতে হবে। আমার সাথে কারা সহমত হাত তুলে দেখান তো। তো সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে তো নাকি? সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে যে আমার উপরে তুমি আসুনি যখন আমি বিপদে পড়েছিলাম, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার ঈদগাহ, আমার খানকা বিজেপি আইন করে যখন কেড়ে নিয়ে চক্রান্ত করেছিল, তুমি আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলে। 2026 নির্বাচন আসছে, আমি আমার বাড়ির সামনে দরজাতে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে লিখে দেব যে আমার বাড়ির সামনে তৃণমূল ভোট চাইতে আসবে না, ভোট চাইতে গেলে তুমি দিল্লিতে গিয়ে ভোট চাও। এরা 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 কত বড় দোকান কাটা বলুন তো। এরা ভোটের জন্য বলছে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করতে বলছে, আর এসআইআরটা নিয়ে কোথায় আন্দোলন করছে? কলকাতাতে। এসআইআর কোথা থেকে ঘোষণা হয়েছে? তাদের সদর দপ্তর কোথায়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। তাহলে তো এরা দিল্লিতে গিয়ে করতে পারত। এরা কতটা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে। এসআইআর দিল্লির বিষয়, দিল্লি থেকে হয়েছে, তাহলে দিল্লিতে গিয়ে করো। সেটা করলো না, আন্দোলন করলো, তারপরের দিনই ভোট সুরক্ষা কেন্দ্র খুলে দিল। মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। আবার কি বলছে, এসআইআর করতে দেবো না, ফর্মটাও মমতা ব্যানার্জি নিল। আমি কি বলেছিলাম জেরক্স কপি নিয়ে, যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার অরিজিনাল ফর্মটা ছেড়ে দিক, আমি সব রাজ্যের মানুষ তাহলে এসআইআর কে নিয়ে ভাববো আমরা। কিন্তু সেটা করেছে, সবসময় আপনাদের মিসগাইড করেছে। তাই আমি অনুরোধ করবো, এর ফাঁদে পা দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। প্রতিনিয়ত আপনার ভোটটা শুধু নেওয়া হচ্ছে। আর কথায় আছে না, দুধের গায়ে আপনাকে বলেছে, আর কথায় কি আছে, দুধের গায়ে যেই দুধ দেওয়া বন্ধ করে দেবে, কি করে গো? তাকে লাথি মারলেও তো হতো, তাকে বাজারে তুলে দেয়। তারপরে কি করে বুঝতে পেরেছো তো, আর বলার দরকার নেই। তুমি এখানে খেলে দোষ, আর সৌদির মানুষরা খেলে পুণ্য নাকি? এখানে বলছে গোমাংস খাওয়া যাবে না, চলো বিতর্কে আমি যাবো না, কিন্তু এখানে প্যাকিং হয়ে সৌদি আরবে চলে যাচ্ছে, মিডল ইস্টে চলে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে। আর ওগুলো কারা? বিজেপির বড় বড় নেতাদের, বিজেপি বড় বড় নেতাদের ওই কারখানা, ফ্যাক্টরিগুলো। কি হলো বাবু, ওটা চেঞ্জ করো, এটা করবে। একটা 24 হ্যালো। তা বলে আমি সব্যসাচী বাবুর নামে বললাম, মনে মনে এখানকার বিধায়কের নাম কি গো? তাপস বাবু হাসছে। অত সহজ নয়, তাপস বাবুকেও জবাব দিতে হবে। যদি ছাপনা মসজিদে 1 ইঞ্চি জায়গা যায়, যেমন মমতা ব্যানার্জির কাছ থেকেও জবাব চাইবো, তাপস বাবুর কাছ থেকেও ছেড়ে কথা বলবো না। কারণ তাপস বাবু পশ্চিম বাংলার আইনসভার একজন সদস্য। তাপস বাবু ওই মসজিদের জায়গা যাদের পূর্বপুরুষ দিয়ে গিয়েছে, তাদের বর্তমান যে প্রজন্ম আছে তাদের ভোট পেয়েছে। তাপস বাবু একজন জনপ্রতিনিধি, তাই তাপস বাবুকেও দায়িত্ব নিতে হবে ওই মসজিদের জায়গা যেন মসজিদ কমিটি ফিরে পায়। আর যদি এর ব্যবস্থা না করে, পরবর্তীতে স্টেজে উঠে কিন্তু তাপস বাবুর নামেও এরকম চলবে। কি গো, উনি মনে মনে হাসছে, এবার দিচ্ছে সব্যসাচীকে। অত সহজ নয়। সত্য কথা বলবো, কে পড়লো দেখার দরকার নেই, কে ছাড় পেলো আমার দেখার দরকার নেই। যে অন্যায় করবে তার গায়ে লাগবে, যে অন্যায় করবে না তার গায়ে লাগবে না। এখন বলা হচ্ছে ভোট চোর, গদি চোর। তৃণমূলের বন্ধুদের কাছে বললেও রেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা বিজেপিকে, সেন্ট্রালি এটা হয়েছে বিজেপিকে উদ্দেশ্য করে, কিন্তু ভোট চোর, গদি চোর বললে তৃণমূলের বন্ধুরা রেগে যাচ্ছে। কেন বুঝতে পেরেছে তো এরা কি করেছে? হ্যাঁ, তা সুতরাং আমি হক কথা নাই কথা বলবো, কারো গায়ে লাগলে আমার যায় আসে না। হ্যাঁ, ওই তো বাক্স চুরি করে, তার সময় আসছে চুরি বন্ধ হবে। তাই বন্ধুগণ, তাহলে আমাদের কারণীয়টা কি? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু কি মুসলমান ঐক্যবদ্ধ হবে নাকি? কিচ্ছু লাভ হবে না, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
কারণ যদি আপনি মনে করেন আপনি মুসলমান ঐক্যবদ্ধ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার তো ফিরহাদ হাকিম মন্ত্রী হয়ে বসে আছে গো। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আর ওই কলকাতায় মুসলমান অনেক এলাকা আছে, বাচ্চারা যারা পড়াশোনা করতে আসে তারা রুম ভাড়া পায় না। ওই রকম মেয়র মুসলমান রেখে লাভ কি আছে? আপনি যদি মনে করেন দলিতরা এক হলেই দলিতদের সমস্যা মিটে যাবে, পশ্চিমবাংলার বিধানসভায় 68 জন দলিত সমাজের বিধায়ক আছে, এখনো ফেক এসসি সার্টিফিকেট বন্ধ হচ্ছে না কেন? আপনি যদি মনে করেন আদিবাসী হলে আদিবাসীকে জিতিয়ে পাঠালে আদিবাসীদের সমস্যা মিটে যাবে, পশ্চিমবাংলার বিধানসভায় একাধিক মন্ত্রী সহ 18 জন আদিবাসী সমাজের বিধায়ক আছে, ফেক এসটি সার্টিফিকেট এখন বন্ধ হচ্ছে না কেন? আপনারা শুনলে মানে অবাক হয়ে যাবেন। সারা পশ্চিমবাংলায় 1 কোটি আদিবাসী নাই, 1.5 কোটি এসটি আদিবাসীদের জন্য শিডিউল ট্রাইব বলে শিডিউল এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তাহলে ওই 18 জন কথা বলছে না কেন? তো সুতরাং ওই মুসলমান এক হলেই লাভ হয়ে যাবে, দলিত এক হলেই লাভ হবে, অমুক এক হলেই লাভ হবে, কিচ্ছু হবে না। মানুষকে এক হতে হবে। মানুষ যতদিন আমরা এক হতে পারছি, রাজনৈতিক কারবারিরা আমাদের মাথাতে তারা কি করবে? কাঁঠাল ভেঙে খাবে। তাই সময় এসেছে, যদি আমার মাথায় কাঁঠাল ওঠায় আমাকেই খাবো, আমি নিজেই খাবো, এটা আমরা ভাই ভোট বিশ্বাস করি। ওই জন্য অনেকে অনেক কথা বলে, গল্প শোনাই কি আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না। কি গল্প শোনাই? আইএসএফ ভোট প্রার্থী দিয়ে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা করবে। আমি আপনাদের এখানে বলে যাই, আজকে আমরা এখানে রক্তদান শিবির করছি, আজকের পর থেকে দেখবেন তৃণমূলী বন্ধুরা কোনো ইস্যু পাবে না, দুটো জিনিস পাবে। একটা হচ্ছে জানুয়ারি বলেছি, সেটা আমি প্রত্যাহার করে নিয়েছি। এটাই বলবে এটা বলা উচিত হয়নি, সত্যি উচিত হয়নি। আমি ওই জন্য কি করলাম, শব্দটা আমি আবার তুলে নিলাম, ওটা আমার বলা উচিত হয়নি, আমি এটা স্বীকার করে নিলাম, ওই শব্দটা আর বলছি না। তাহলে এটা বলারও সর্বনাশ করে দিলাম। একটা জায়গায় বলবে বিজেপির সুবিধা আইএসএফ করে দেয়। কি বলবে? যে ভোট কেটে বিজেপির সুবিধা আইএসএফ করে দিচ্ছে। তারও ওষুধটা আজকে আমি দিয়ে যাব। শুনতে প্রস্তুত আছেন আপনারা? যারা আছেন হাত তুলুন তো, হাত তুলে রাখুন। মায়েরা শুনবেন? এ দূরে যারা আছেন শুনতে চান তো নাকি? হাত না পান। আজকে আপনাদের এখানে একটা আমি কথা দিয়ে যাই, একটা চুক্তিবদ্ধ। কিসের চুক্তিবদ্ধ? একদিকে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করুক, আর অন্যদিকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকী সই করবে। লেখা কি থাকবে? আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই চুক্তিপত্রেই সই থাকবে মমতা ব্যানার্জির। যেখানে লেখা থাকবে, যেখানে লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনতে চাই, তাহলে তৃণমূল আমাদেরকে শাস্তি দেবে, আমরা মাথা পেতে মেনে নেব। আর তুমি তোমার ভাই ভাইপো, তুমি তোমার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মনীতিতে ধ্বংস করে দিয়ে গরু, ছাগল, কয়লা কিছুই বাজেরা দিচ্ছে না, চুরি করে তুমি এত পর্যন্ত তোমার পৌঁছে গিয়েছে। চুরিতে তুমি হাবুডুবু খাচ্ছ, চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে তুমি জায়গা করে দিচ্ছ, তার রাস্তাটাও আমরা বন্ধ করতে চাইছি। আইএসএফ যদি বিজেপিকে জায়গা করে দেয়, তৃণমূল যে শাস্তি দেবে মেনে নেবে। আর তৃণমূল যদি তার ভাই ভাইকে বাঁচানোর জন্য বিজেপির সিট বাড়াতে সহযোগিতা করে, তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে। এটার এগ্রিমেন্ট হোক। কি ভাই, আমরা যদি বিজেপির সুবিধা করি তাহলে এগ্রিমেন্টে সই করব? কি গো, আমরা সই করবো না? আমরা সই করবো না, ওইসব হয় না, ওইসব হয় না বলে বেরিয়ে যাব। আর যদি তৃণমূল ভাই ভাইপো তাদের দলের চোরগুলোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে তলে তলে সেটিং করে রাখা, ওরা সই করবে? তাহলে আজকের পর থেকে মোহাম্মদপুরের মানুষেরা, আজকের পর থেকে আপনার মোবারকপুরের মানুষেরা, আজকের পর থেকে চাঁদপুরের মানুষেরা, আজকের পর থেকে এই রাজারহাট নিউ টাউনের মানুষেরা, সারা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এই বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে এসে এই বিজেপি তৃণমূলকে বাংলায় রাজারহাট থেকে, পশ্চিম বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎখাত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা, যারা যারা যদি আইএসএফ নিয়ে আজকের পর থেকে
কোন কথা বলে তৃণমূলের বন্ধুরা তাদের একটা কথাই বলবেন, আইএসএফ যদি বিজেপির সহযোগিতা করে তার জন্য তারা চলে এগ্রিমেন্টে আসো। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে সেখানে যদি বিজেপি আসে, তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে ভোট কেটে বিজেপিকে নিয়ে এসেছে, পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে যত চাপকাবে আমি তাও মেনে নেব, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি জানি আমার প্রাণ চলে যাবে, বিজেপিকে এই বাংলায় আমি জায়গা দেব না। এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না, এই বিজেপি সম্প্রীতি বিনষ্ট করছে, ঐক্য বিনষ্ট করছে, দেশের ক্ষতি করছে। 2014 থেকে 2019 সাল এই 5 বছরে প্রায় 13,000 সারা দেশে দলিতের ওপরে আক্রমণ এই বিজেপির আমলে হয়েছে। এই বিজেপির রাজত্বে 19 বছরের একটি দলিত ছেলে, 17 বছরের একটি দলিত ছেলে, সে তার জন্মদিন পালন করার জন্য অনিকেত নামে সেই ছেলেটিকে পিটিয়ে মেরেছে এই বিজেপির রাজত্বে। এই বিজেপির রাজত্বে আখলাককে খুন হতে হয়েছে, পেহলুকে খুন হতে হয়েছে, সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-4টে মুসলমান ছেলেকে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়াটা অপরাধ কেন? এক্সইউভি গাড়ি কিনেছো, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য, তথাকথিত উচ্চ বর্ণের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে এই বিজেপির আমলে। জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে। সুতরাং এই বিজেপিকে বাংলাতে কোনোভাবেই আসতে দেওয়া যায় না। যদি প্রাণ লাগে প্রাণ দেবো, কিন্তু বিজেপিকে আটকানোর চেষ্টা আমরা করব। প্রশ্ন আসছেন, আমার সাদা মনে ভাই কাদা নেই। আমাদের নেতার নাম কি? আমাদের দলের প্রাণ পুরুষ তো রেডি আছে এগ্রিমেন্ট করতে। তৃণমূল যদি মনে করে সত্যিকারের অর্থে বিজেপিকে আটকাতে হবে, তাহলে চলে আসো, এগ্রিমেন্ট করো, সই করো। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। সেই কথাই আছে না, চোর মাচায়ে শোর, এই চোর মাচায়ে শোর কথাই আছে একটা। চোর চিৎকার করছে চোর চোর বলে, বুঝতে পারছো কার কথা বলছি? ওই চিৎকার করছে কি আইএসএফ কেটে দেবে, কেটে কেটে বিজেপি সুবিধা হয়ে যাবে। তলে তলে 2021 সালে কটা জায়গায় আইএসএফ ভোট কেটে বিজেপি সুবিধা করেছে ভাই? 30-32টা জায়গায় সিট দিয়েছিলাম, কটা জায়গায় সুবিধা করেছে লিস্টে বার করতে বলুন। আর 294টার মধ্যে তুমি 77টা জায়গায় এই বিজেপিকে সুবিধা করে দিয়েছে। আমরা ভুলছি না ভাই। মনে হয় এরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? আপনাদের মনে হয়? মনে হয় যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতো আর ইচ্ছা সত্যিকার থাকতো, এতক্ষণ শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। ওই জেলের ভাত খাওয়াতো না। ও যেভাবে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার কথা বলছে, মুসলিম সম্প্রদায়কে দেখে দিচ্ছে, এতক্ষণ ধরে ওকে জেলের মধ্যে রেখে দিত। কেন রাখেনি? শুভেন্দু অধিকারী যত ভয় দেখানো কথা বলে মুসলমানরা ভয় পাবে, দিদির পকেটে তত ঢুকবে। বুঝতে পারছেন? আর শুভেন্দু অধিকারীকে ধরে জেলে ঢুকিয়ে দিলে কে সম্প্রীতি বিনষ্ট হবে এরকম কথা বলার সাহস দেখাবে না। আমি আপনাদের একটা কথা বলি, এই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। খারাপ লাগছে তো শুনতে ভাই? আপনাকে আমাকে খারাপ লাগছে, বিশ্বজিৎদাকেও খারাপ লাগছে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে আরও বেশি খারাপ লাগবে। তিনি আমাদের সকলের অভিভাবিকা, তিনি আমাদের টোটাল 10.5 কোটি মানুষের অভিভাবিকা, তাহলে তাকেও খারাপ লাগছে। ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা তথ্য দিচ্ছে যে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে। মানে 41,000 তাহলে রোহিঙ্গা নাই? তাহলে এই 41,000 রোহিঙ্গাও নেই, 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে আছে। পশ্চিমবাংলায় কী করে 1.5 কোটি হলো? তাহলে মমতা ব্যানার্জির কাজ কী ছিল? তার পুলিশকে দিয়ে নোটিশ করানো যে তুমি, বা সরকারের পক্ষ থেকে ওর নামে মামলা করা যে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা কোথায় আছে তুমি তথ্য দাও। দিতে পারবে না, কারণ সারা ভারতবর্ষে যদি 40,000 থাকে, পশ্চিমবাংলায় 1.5 কোটি কী করে হলো? তাহলে সুপ্রিম কোর্টে এটা বলতে পারতো যে সারা ভারতবর্ষে 40,000 প্লাস 1.5 কোটি পশ্চিমবাংলায়। এটা কি বলেছে? তাহলে মিথ্যে কথা বলেছে। তাহলে মিথ্যে কথা বলার জন্য ধরে জেলের মধ্যে রাখতে পারতো তো, রেখেছে? তলে তলে তো মিলে আছে। আমার মনে হয় রাত্রে প্রত্যেক দিন রাত্রে মানে কাজকাম করা হয়ে গেল 10টার পরে, এবার ফেস টাইমে দুজনে কথা বলে নাই, কালকে তুই এইগুলো বলবি আর আমি এইগুলো করব। বুঝতে পারছেন কি বলছি? অর্থাৎ পর্দার বাইরে কুস্তি আর পর্দার আড়ালে দোস্তি। এটা আমাদেরকে এইটা আমাদেরকে ধ্বংস করতে হবে।
আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসব, যে সুষ্ঠু সমাজ ব্যবস্থায় নারী পুরুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে মানে মানুষের অধিকার নিয়ে আমরা কি করব, বেঁচে থাকব। ধন্যবাদ সকলকে।